আপনার মন কি সবসময় অস্থির থাকে? কোনো কাজে আপনার মন বসে না? আপনি কি অকারণে চিন্তা করেন? বা আপনার মনে হয় যে আপনার মাথার মধ্যে সবসময় একটা চাপ কাজ করছে? বা আপনার মন কি সবসময় ডবল মাইন্ড হয়ে যায়? অর্থাৎ এখন আপনি এক ধরনের চিন্তা করছেন, আবার কিছুক্ষণ পরেই কিন্তু আপনার চিন্তাটা বদলে গেল। তো এই ধরনের সমস্যাগুলি যদি আপনার সাথে ঘটে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই সমস্ত সমস্যাগুলি কেন হয়? বা এই সমস্ত সমস্যা থেকে বেরোনোর উপায়টা কি? এই নিয়ে জ্যোতিষশাস্ত্র কি বলে? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অনুরোধ রইল। তো চলে আসি মূল আলোচনায়। তো দেখুন, এই যে মন, এই মন যদি আমাদের ভালো থাকে, তাহলে সমস্ত কিছুই আমাদের কাছে ভালো বলে মনে হয়। সমস্ত কিছুকে আমাদের কাছে অমৃত লাগে। ঠিক একইভাবে যদি আমাদের মন খুব ড্যামেজ থাকে, মন যদি আমাদের সবসময় অবসাদে থাকে, তাহলে কোনো কিছুই কিন্তু আমাদের কাছে ভালো বলে মনে হয় না। সমস্ত কিছুকেই আমাদের বিষ বলে মনে হয়। তো এই যে মন, এই মনকে কে নিয়ন্ত্রণ করে? না, জ্যোতিষশাস্ত্রতে যে ৯টি প্ল্যানেটের কথা বলা হয়েছে, সেই ৯টি প্ল্যানেটের মধ্যে একটি প্ল্যানেট কিন্তু এই মনকে নিয়ন্ত্রণ করে। সেটি কে? না, সেটি হচ্ছে চন্দ্র। অর্থাৎ এই চন্দ্রের কিন্তু বিভিন্ন কারকতা রয়েছে, কিন্তু চন্দ্র মেনলি যে জিনিসটাকে দেখে সেটা হচ্ছে আমাদের মন। না, চন্দ্রের কি কি কারকতা রয়েছে? না, চন্দ্র দেখে আমাদের মন, আমাদের মানসিকতা, আমাদের শরীরের যে লিকুইড, সেটাকে কিন্তু দেখে এই চন্দ্র। চন্দ্র থেকে আমরা ভ্রমণকে দেখি, চন্দ্র থেকে আমাদের বিবাহিত জীবন কেমন যাবে সেটাকে দেখি, চন্দ্র থেকে আমাদের কল্পনা শক্তি কেমন হবে, তার লেখনী শক্তি কেমন থাকবে, সে মানুষের সামনে কিভাবে কথাবার্তা বলবে, তা সমস্ত কিছু কিন্তু চন্দ্র থেকে বিচার্য হয়। ঠিক একইভাবে চন্দ্র যদি আমাদের খুব ভালো থাকে, তখন আমাদের এই গুণগুলো পরিস্ফুটভাবে ফুটে ওঠে। ঠিক একইভাবে চন্দ্র যদি কারো নেগেটিভ থাকে, তাহলে কিন্তু এই গুণগুলো সে সেইভাবে পায় না। উল্টে তার মধ্যে কিন্তু একটা মানসিক চাপ সবসময় কাজ করবে, তার মুড সুইং হয়ে যাবে ঘন ঘন। তো এই ধরনের সমস্যাগুলি কিন্তু নিয়ে আসে চন্দ্র। এরপর আপনি বুঝবেন কিভাবে যে চন্দ্রটা আপনার ভালো নাকি খারাপ? না দেখুন, এই যে চন্দ্র, এই চন্দ্র ভালো নাকি খারাপ এটা বুঝতে গেলে দুটো জিনিসকে দেখতে হবে। যাদের জন্মকুণ্ডলী রয়েছে তারা অবশ্যই আপনার জন্মকুণ্ডলীটাকে মিলিয়ে দেখুন। বা যাদের জন্মকুণ্ডলী নেই, যাদের জন্ম তারিখ সঠিক নেই, আপনারা আপনাদের যে হস্ত করতলটা রয়েছে, সেই হস্ত করতলটাকে মিলিয়ে দেখুন। আমি দুটোকে নিয়ে আলোচনা করব। তো প্রথমে যাদের জন্মকুণ্ডলী রয়েছে তাদের বিষয়টাকে নিয়ে আলোচনা করি। তো দেখুন, এই যে চন্দ্র অর্থাৎ মনের কারক প্ল্যানেটটা, যে এই চন্দ্র আপনার জন্মকুণ্ডলীতে কোথায় বসে রয়েছে, কত ডিগ্রিতে বসে রয়েছে, কার সাথে বসে রয়েছে, কোনো পাপ গ্রহের সাথে বসে রয়েছে কিনা, এটা জানা জরুরি। তো এই চন্দ্রটা আপনি যদি দেখেন যে কোনো না কোনো ভাবে নিজের ঘরে বসে রয়েছে, অর্থাৎ এই যে চন্দ্র, এরও কিন্তু একটা নিজস্ব ঘর রয়েছে, একটা নিচস্থ ঘর রয়েছে এবং একটা তুঙ্গস্থ ঘর রয়েছে। যদি দেখেন যে চন্দ্রটা আপনার নিজের ঘরে বসে রয়েছে, অর্থাৎ কর্কট রাশির ঘরে যদি কারো চন্দ্রটা বসে থাকে, তাহলে বুঝে যাবেন যে চন্দ্রটা আপনার জন্য পজিটিভ। অর্থাৎ চন্দ্র কিন্তু আপনার সেইভাবে কোনো ক্ষতি করতে পারবে না, আপনার মনের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ বাধা সৃষ্টি সে করবে না। ঠিক একইভাবে যদি দেখতে পাওয়া যায় চন্দ্রটা কারোর তুঙ্গস্থ, তো তুঙ্গস্থ চন্দ্র সবসময় পাওয়ারফুল থাকে, সেও কিন্তু আপনার জন্য পজিটিভ। কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে চন্দ্রটা আপনার জন্য নেগেটিভ হয়ে নিচস্থ রাশির ঘরে বসে রয়েছে, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে বসে রয়েছে, তাহলে বুঝে যাবেন চন্দ্র আপনার জন্য কিন্তু সাংঘাতিক নেগেটিভ। এই চন্দ্র কিন্তু আপনাকে প্রচন্ড পরিমাণে অস্থির করে দেবে। যদি দেখতে পান যে চন্দ্রটা কোনোভাবে আপনার দুস্থানগত হয়ে গেছে, অর্থাৎ ষষ্ঠ ঘরে, অষ্টম ঘরে কিংবা দ্বাদশ ঘরে, তো এই ঘরগুলিকে সাধারণত দুস্থান, মানে এই গ্রহ, মানে ঘরগুলোতে যে গ্রহটাই বসুক না কেন সে কিন্তু নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ সে কিন্তু তার যে শুভত্ব, সেই শুভত্বটা হারিয়ে ফেলে এবং তার অশুভ যে প্রভাবটা সেটা কিন্তু তার বেড়ে যায়। তো চন্দ্র কোনোভাবে আপনার জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ঘরে, অষ্টম ঘরে কিংবা দ্বাদশ ঘরে রয়েছে কিনা একবার চেক করে দেখুন। যদি থেকে থাকে তাহলে বুঝে যাবেন যে চন্দ্রটা আপনার জন্য নেগেটিভ। আবার চন্দ্র যদি কারো দেখতে পাওয়া যায় যে দশম ঘরে রয়েছে, দশম ঘরের চন্দ্র কিন্তু খুবই পজিটিভ। অর্থাৎ দশম ঘরে যদি কারো চন্দ্র থাকে, সে জীবনে কিন্তু এই চন্দ্রের মাধ্যমেই তার মনকে এতটাই শান্ত করে নেবে, সে কিন্তু জীবনে চরম উন্নতির পর্যায়ে পৌঁছে যাবে। এরপর যদি দেখেন যে চন্দ্রটা কোনোভাবে আপনার পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে গেছে, অর্থাৎ কোনো পাপ গ্রহ চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রটা আপনার জন্য নেগেটিভ হয়ে যেতে পারে। অর্থাৎ চন্দ্র কিন্তু তার যে শুভত্বটা সে অনেকাংশেই কমে যাবে। দেখা গেল চন্দ্রটা কারো শখের প্রস্ত নিজের ঘরে বসে রয়েছে, কিন্তু তাকে কোনো না কোনো ভাবে একটা পাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে, তখন ওই যে নিজের ঘরে বসে থেকে যে শুভত্বটা দিত সেটা তার অনেকাংশেই কমে যাবে এবং তার মধ্যে কিন্তু চঞ্চলতা সৃষ্টি করে দেবে। উদাহরণস্বরূপ বলি যে কারুর ধরুন কর্কট রাশি, কর্কট রাশির ঘরে চন্দ্র বসে রয়েছে,
কিন্তু দেখা গেল যে তাকে শনি দৃষ্টি দিচ্ছে। সে ভাববে যে চন্দ্র তো আমার নিজের ঘরে বসে রয়েছে, চন্দ্র তো আমার ভালো, কিন্তু ওই যে শনি যে তাকে দৃষ্টি দিচ্ছে এটা সে জানে না। সেই কারণে দেখবেন সে কিন্তু প্রচন্ড পরিমাণে চঞ্চল। তো চন্দ্রকে এমনই একটা চন্দ্র প্ল্যানেট, একে যেই দৃষ্টি দেখে না, কোনো পাপ গ্রহ যদি একে একটুকু দৃষ্টি দেয় তাহলে কিন্তু চন্দ্র পীড়িত হয়ে যায়। তো আপনার জন্মকুণ্ডলিতে দেখুন চন্দ্রকে কোনো পাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা। আবার যদি দেখতে পাওয়া যায় যে চন্দ্র কোনোভাবে রাহুগ্রস্ত হয়ে গেছে, দেখুন চন্দ্র এবং রাহু যদি কারোর একটা ঘরে থাকে সেটাকে জ্যোতিষশাস্ত্রে গ্রহণ দোষ বলা হয়। অর্থাৎ চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, সেই মনের কারক গ্রহকে যখন রাহু একসাথে বসে ডিস্টার্ব করে দেবে, সে ডিস্টার্ব করার মাধ্যমে সে এমন এক পর্যায়ে চলে যাবে, মানসিক কিন্তু সে উন্মাদ হয়ে যেতে পারে। তার কোনো কাজে মন বসবে না, সে তাকে একটা কাজ করতে দিল, সে একটু করলো আবার উঠে চলে যাবে। সে সর্বদা অস্থির থাকবে, একটা জায়গাতে স্থির হয়ে সে 5 মিনিট বসে থাকতে পারবে না। চন্দ্র রাহু যদি কারোর একটা ঘরে থাকে, চন্দ্র রাহু যদি কারোর এক ঘরে থাকে তাহলে কিন্তু তার জল থেকে কোনো বিপদ হতে পারে, অর্থাৎ সে কিন্তু জলে ডুবে যেতে পারে চন্দ্র রাহু এক ঘরে থাকার কারণে। তার জল দেখলেই কিন্তু একটা ভয় কাজ করবে। চন্দ্র রাহু যদি কারোর এক ঘরে থাকে, সে যখন কোনো নদীতে যাবে বা যখন কোনো সমুদ্রে কাছাকাছি যাবে, তখন ওই যে সমুদ্রের জল, ওই জলকে দেখেই তার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করবে, বাবা এত জল আমি নামবো না। বা সমুদ্রে পাশাপাশি যখন সে কোনো নদীর ব্রিজের উপর দিয়ে যাবে, তখন তার মাথায় এই জিনিসটা কাজ করবে, যদি ব্রিজটা ভেঙে যায় আমি জলে এই মুহূর্তে পড়ে যেতে পারি। এই যে ভয়টা, এটা কিন্তু চন্দ্র রাহু যদি কারোর এক ঘরে থাকে তাহলে কিন্তু নিয়ে চলে আসে। আবার যদি দেখতে পাওয়া যায় যে চন্দ্র শনি একটা ঘরে কারোর বসে রয়েছে, তখন কিন্তু তার মন সর্বদাই কিন্তু ডিপ্রেস থাকবে, মানসিক চাপ তার মধ্যে কিন্তু একটা লেগেই থাকবে। সে যে কাজে কাজ তার ঠিকঠাকই হচ্ছে, কিন্তু তাও মনে হবে যেন আমার মাথার মধ্যে একটা চাপ কাজ করছে। সে চাপ মুক্ত কখনোই হতে পারবে না চন্দ্র শনি যদি কারোর একটা ঘরে বসে থাকে। তো এই জিনিসগুলো যদি কারোর জন্মকুণ্ডলিতে থেকে থাকে তাহলে কিন্তু চন্দ্র নেগেটিভ হয়ে যায়। তখন তার মধ্যে কিন্তু মানসিক চঞ্চলতা, মানসিক অস্থিরতা, কোনো কাজে মন না বসা, এই ধরনের কিন্তু সমস্যাগুলো তার নিয়ে আসবে। এই হচ্ছে জন্মকুণ্ডলী। এবার ধরুন যদি কারোর জন্মকুণ্ডলী নেই, তারা তারা কি করে বুঝবে যে চন্দ্রটা আমার কি রয়েছে? তো তাদের জন্য আমি বলবো যে আপনারা আমাদের যে হস্ত করতল রয়েছে সেটাকে দেখুন। এই চন্দ্রের জায়গা কোনটা? না, চন্দ্রের জায়গা হচ্ছে আমাদের যে এই হাতের যে বাঁ দিকের যে কোণের অংশটা, এই জায়গাটাকে চন্দ্রক্ষেত্র বলে। তো এই জায়গাটা আপনারা আমাদের হাতে মিলিয়ে দেখুন। যদি দেখেন যে এই জায়গায় কোনো ব্ল্যাক স্পট অর্থাৎ তিল চিহ্ন রয়েছে, তাহলে বুঝে যাবেন যে চন্দ্রটা আপনার জন্য নেগেটিভ। এই চন্দ্র আপনাকে এই সমস্ত কুফলগুলো দিচ্ছে। যদি দেখেন যে চন্দ্র স্থানে কোনো ক্রস চিহ্ন, গণিত চিহ্ন রয়েছে, তাহলেও আপনি বুঝে যাবেন যে চন্দ্রটা আপনার জন্য নেগেটিভ। যদি দেখেন যে চন্দ্রস্থানটা আপনার নিচু, খুব থলথলে, তাহলে বুঝে যাবেন চন্দ্রটা আপনার জন্য নেগেটিভ। যদি দেখেন যে সেখানে কোনো আড়ি রেখা এসে উপস্থিত হয়েছে, তাহলে বুঝে যাবেন চন্দ্রটা আপনার জন্য নেগেটিভ। তো এই সমস্ত চিহ্নগুলো যদি আপনার হাতে থাকে চন্দ্রক্ষেত্রে, তাহলে বুঝে যাবেন যে চন্দ্রটা আপনার জন্য নেগেটিভ। চন্দ্র আপনাকে বেনিফিট দিতে পারবে না, উল্টে আপনার মনকে সর্বদা অস্থির করে দেবে। আবার যদি দেখেন যে চন্দ্রের জায়গাটা খুব খোলা, খুব পরিষ্কার, খুব মসৃণ, তাহলে বুঝে যাবেন যে চন্দ্র আপনার জন্য পজিটিভ। তো এই ছিল নেগেটিভ এবং পজিটিভ। তো এরপরে যাদের ধরুন এই সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো থেকে বাঁচার উপায়টা কি? সমস্যা তো থাকবেই, এবং এই সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু এর সমাধানও কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। তো এর থেকে বাঁচার উপায়টা কি? না, চন্দ্রের দেখুন, যদি আপনারা রত্নের মাধ্যমে উপকার পেতে চান বা চন্দ্রের মাধ্যমে প্রতিকার করতে চান, অবশ্যই কিন্তু ভালো কোয়ালিটির বার্মা মুক্তা আপনাদেরকে ধারণ করতে হবে। সঠিক রত্ন যদি আপনারা ধারণ করেন, অবশ্যই কিন্তু বেনিফিট পাবেন। কিন্তু আপনারা যদি একটা ডুপ্লিকেট পাথরকে পরেন, তারপর আপনারা ভাববেন যে এই পাথরটা পরলাম আমার কাজ হলো না, এতে কিন্তু জ্যোতিষশাস্ত্রের কোনো দোষ নয়। এটা আপনি ভুল জিনিসটা কিনেছেন, ভুল জিনিসটা বেচেছেন, তার দোষ। কিন্তু যদি আপনি সঠিক রত্ন পরেন, অবশ্যই কিন্তু বেনিফিট পাবেন। তো আপনারা যদি ভালো বার্মা মুক্তা পরেন, তাহলে কিন্তু এই যে অশুভ চন্দ্র, এই অশুভ চন্দ্র অনেকটাই কিন্তু হ্রাস পেয়ে যাবে, এবং আপনাকে কিন্তু যে নেগেটিভিটিটা দিচ্ছিল সে নেগেটিভিটিটা আপনার মধ্যে কিন্তু কেটে যাবে। অর্থাৎ আপনার মনকে কিন্তু স্থির করে দেবে, যদি সেটা অরিজিনাল বার্মা মুক্তা হয়। আপনার চঞ্চলতাকে কিন্তু স্থির করে দেবে। আপনার যে ঘন ঘন ঠান্ডা লাগতো সেটাকে কিন্তু ঠিক করে দেবে বার্মা মুক্তা। এরপরে ধরুন যারা মুক্তা কিনতে পারছেন না, তারা কি করবেন? আর চন্দ্রের সাব স্টোন আছে, সেটাকে বলে মুন স্টোন। সেই মুন স্টোনকে কিন্তু আপনারা ধারণ করতে পারেন, এটি কিন্তু মুক্তার থেকে অনেক কম দাম। এই ছিল রত্ন। এরপরে ধরো যদি কারণ এই রত্ন বা উপরত্ন কারো কেউ ধারণ করতে পারছেন না, মানে টাকার জন্য, তারা কি করবেন? তারা অবশ্যই চন্দ্রের যে বীজ মন্ত্র রয়েছে, সেই বীজ মন্ত্রকে কিন্তু আপনারা স্নান করে প্রতিদিন 11 বার করে জপ করতে পারেন। এটিও কিন্তু প্রতিকার। এটি করলেও কিন্তু চন্দ্র আপনাদের প্রতি ধীরে ধীরে সন্তুষ্ট হবে, আপনাদের যে মনের যে অস্থিরতাটা, সেটা কিন্তু অনেকটা
কেটে যাবে। তো সেই মন্ত্রটা কি না, সেই মন্ত্রটা হচ্ছে ওং ঐং ক্লিং সোমায় নমঃ। ওং ঐং ক্লিং সোমায় নমঃ। এই মন্ত্রটা কিন্তু প্রত্যেকদিন আপনারা স্নান করে 11 বার জপ করুন, দেখবেন ধীরে ধীরে এই যে নেগেটিভ যে চন্দ্রটা, এই চন্দ্রটা কিন্তু পজিটিভে পরিণত হচ্ছে এবং আপনার মধ্যে কিন্তু কাজের প্রতি যে মনোসংযোগ সেটা কিন্তু বাড়বে। যারা পড়াশোনা করে তাদের যে পড়াশোনার প্রতি মনোসংযোগ সেটাও কিন্তু বাড়বে। অনেক স্টুডেন্ট আছে যারা পড়তে চায় কিন্তু পড়তে বসলেই তাদের মন কিন্তু অন্যদিকে চলে যায়। এই যে প্রবলেমটা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। এই প্রবলেমটাও কিন্তু চন্দ্র নিয়ে আসে। অর্থাৎ এই সমস্ত উপায়গুলো তারা একবার করো, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, তারা কিন্তু অবশ্যই বেনিফিট পাবে। এবং যারা কোনো কাজের সঙ্গে জড়িত তারাও যদি এই সমস্ত মন্ত্র বা এই সমস্ত জেমস ধারণ করেন তারাও কিন্তু বেনিফিট পাবেন। যে যার সামর্থ্য মতো কিন্তু প্রতিকার করবেন। যার সামর্থ্য রয়েছে রত্ন কেনার সে অবশ্যই রত্ন কিনবে, যার সামর্থ্য নেই সে অবশ্যই কিন্তু মন্ত্রপাঠ করবে, আপনারা অবশ্যই কিন্তু বেনিফিট পাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।